মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি খুবই দুঃখিত, নেটের সমস্যা ছিল। আবার নতুন করে শুরু করছি। গত ক্লাসে আমরা আমাদের অধ্যায় 8-এ যে বিষয়গুলো জেনেছি, আজকে আমরা জানবো হচ্ছে শিশু মৃত্যুর কারণ এবং পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রাকৃতিক সম্পদ কিভাবে কমে যাচ্ছে সে বিষয়গুলো এই অধ্যায় থেকে জানবো। মিথিলা আক্তার মনিকা, মিথিলা আক্তার মনিকা রোল দাওনি, কত রোল তোমার? চলো স্যার। রোল দিবে এরপর থেকে পড়ো। স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি মিস, হ্যাঁ পড়ো। দেখা যাচ্ছে। পড়ো। আফরা পড়ো। শিশু মৃত্যুর কারণ। বাংলাদেশের অনেক মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। ফলে মানুষ ও শিশু সঠিক স্বাস্থ্য সেবা, পরিচর্যা, পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। মূলত দারিদ্র্যের কারণে শিশুদের একটা অংশ মৃত্যুবরণ করে। তাছাড়া এদেশে এখনো বাল্য বিবাহের প্রচলন রয়েছে। ফলে অল্প বয়সে গর্ভধারণ করায় সন্তান দুর্বল ও পুষ্টিহীন হয়। অনেক সময় শারীরিক জটিলতায় এসব শিশু মৃত্যুবরণ করে। এখনো এদেশে গ্রাম্য প্রশিক্ষণহীন ধাত্রী হতে সন্তান প্রসব হয়, যা শিশু মৃত্যুর হারকে বাড়িয়ে দেয়। আবার মায়ের অপুষ্টি ও অসুস্থতার কারণে অনেক সময় শিশুরা অপুষ্টিতে ভোগে। অপুষ্টির কারণে বিভিন্ন রোগ হয়, ফলে অনেক শিশু মৃত্যুবরণ করে। হ্যাঁ, আমরা শিশু মৃত্যুর কারণগুলো জানলাম। প্রথমতই হচ্ছে মা ও শিশুর সঠিক যে স্বাস্থ্য সেবার প্রয়োজন, পুষ্টিকর খাবার, সেটা থেকে এখনো অনেকে বঞ্চিত হচ্ছে। কারণ কেন বঞ্চিত হচ্ছে? কারণ আমরা এখনো অনেকেই দারিদ্র্য সীমার নিচে বসবাস করছি। দারিদ্র্যের কারণে সাধারণত শিশুদের মৃত্যু বরণের একটা কারণ, কারণ তারা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হয় এবং সঠিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়। এছাড়াও রয়েছে আরেকটি কারণ আমরা জানতে পারলাম, সেটি হচ্ছে বাল্য বিবাহ। বাল্য বিবাহের ফলেও কি হচ্ছে, মা অল্প বয়সে গর্ভধারণ হয় এবং সেই অল্প বয়সে হওয়াতে সন্তান দুর্বল এবং পুষ্টিহীন হয়। এই কারণে শিশুদের নানা ধরনের জটিলতা বাড়ে। এই যে নানা ধরনের জটিলতায় একটা শিশু কি করে মৃত্যুবরণ করে। এছাড়া রয়েছে আমরা যারা গ্রামে যাই দেখি অনেকেই হাসপাতালে না নিয়ে প্রশিক্ষণ ছাড়াই ধাত্রীর হাতে, মানে ধাত্রী কাকে বলে, যে মহিলাদের মাধ্যমে ওই বাচ্চা প্রসব হয় সেগুলো তাদেরকে ধাত্রী বলা হয়। তারা কোনো প্রশিক্ষণ নেই, একেবারে প্রশিক্ষণ ছাড়াই তারা সন্তান প্রসব করে, যা শিশু না শুধু শিশু এবং মায়ের দুজনেরই মৃত্যুর ঝুঁকি থাকে। এইসব কারণে কি হচ্ছে, আমাদের দেশে শিশু মৃত্যুর কারণগুলো আমরা জানলাম। অপুষ্টির কারণে বিভিন্ন রোগ হয়, আমরা এখন দেখবো। দেখো, বায়াজনিত শিশুর প্রতিরোধে শিশু বিশেষ যত্ন নিতে হবে, তাহলে কি হবে, শিশুদের এই রোগ প্রতিরোধ থেকে রক্ষা, রোগ প্রতিরোধ বাড়িয়ে দিবে যদি শিশুর বিশেষ যত্ন হয়। তাহলে আমাদের শিশুদের কি করতে হবে, বিশেষ যত্ন নিতে হবে, তাহলে বায়াজনিত যে রোগগুলো আছে সেগুলো থেকে প্রতিরোধ পাবে। তারপর পুষ্টিহীন শিশুর কি হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। পুষ্টিহীন শিশু, তাহলে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। এখানে দেখো শিশু পরিচর্যা করা হচ্ছে, শিশুর পরিচর্যা করা প্রয়োজন। আর আমরা সবাই জানি
6টা টিকার মাধ্যমে বিভিন্ন ধরনের যে রোগগুলো হয়, হাম, পোলিও, যক্ষ্মা, জনিষ্ঠঙ্কার, ডিপথেরিয়া, হুপিং কাশি, এগুলোর ফলে কি হচ্ছে, শিশু মৃত্যুর হার কমে আনছে। আমরা শিশু মৃত্যুর হার এই টিকার মাধ্যমে আমাদের দেশে কি করা হচ্ছে, কমিয়ে আনা হচ্ছে। এর প্রভাব বিভিন্ন অঞ্চলেও পড়েছে। এর কারণে শিশু মৃত্যুর হার অনেকাংশে কমলেও অনেক জায়গায় আছে এখনো টিকা দিতে হবে ঠিক সময় মতো, সেগুলো হচ্ছে অজ্ঞতা। অনেকে নানা ধরনের কুসংস্কারে অনেক গ্রামে আছে এই ভ্যাকসিন গুলো দেওয়া হয় না, যার কারণে কি হয়, শিশুরা এই রোগে আক্রান্ত হয়। এই বিষয়গুলো কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। দেখো, পরীক্ষা পড়ো, এখানে কি লেখা আছে স্লাইডে? পরীক্ষা পড়ো, পড়ো। আমাদের দেশে হাম, পোলিও, যক্ষ্মা, জনিষ্ঠঙ্কার, ডিপথেরিয়া এবং হুপিং কাশি প্রভৃতি রোগে শিশু মৃত্যুর হার কমলে এখনো এর প্রভাব কোনো কোনো অঞ্চলে রয়েছে। এর কারণেও শিশু মৃত্যুর হার বাড়ছে। প্রয়োজনীয় স্বাস্থ্য সেবার অভাব, গ্রাম ও শহরে চিকিৎসার সুযোগ সুবিধার তারতম্যের কারণে এদেশে গ্রামীণ এলাকায় শিশু মৃত্যুর হার বেশি। তাছাড়া অশিক্ষা, অজ্ঞতা, কুসংস্কার এবং অবহেলার কারণে শিশু মৃত্যু ঘটে থাকে। এদেশে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে শিশুর মৃত্যু ঘটে। 1991 সালে 29 এপ্রিল এই ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে প্রায় 1,38,000 মানুষ মারা গিয়েছিল, যার শতকরা 50% ছিল শিশু। আচ্ছা, ধন্যবাদ। দেখো, আমরা এর আগের স্লাইডটিতে কি দেখেছি, শিশুর যে মৃত্যুর হার সম্পর্কে আমরা জেনেছি। এখানে খেয়াল করো, অল্প বয়সে যদি দেওয়া হয় সেখানে সন্তান দুর্বল এবং পুষ্টির হয়, নানা ধরনের জটিলতায় মৃত্যুবরণ হয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হলে। কারণ পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হওয়ার মূল কারণ কি, দারিদ্র সীমার নিচে বসবাস। তারপর হচ্ছে প্রশিক্ষণহীন দাত্রীর হাতে সন্তান প্রসব এবং অপুষ্টিকর কারণে, অর্থাৎ পুষ্টিকর খাবারের অভাবে অনেক শিশু অসুস্থ হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। এরপরে আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে যে, আমি বলেছি যে এই যে 6টি টিকার মাধ্যমে আমাদের দেশে শিশু মৃত্যুর হার অনেক কমিয়ে নিয়ে আসা হয়েছে, কিন্তু অনেক অঞ্চলে এখনো এর প্রভাবটা রয়ে গেছে। কি রকম হয়েছে যে প্রয়োজনীয় যে স্বাস্থ্য সেবাটা প্রয়োজন গ্রাম অঞ্চলে, অনেক অনেক গ্রাম অঞ্চলে, সব গ্রাম অঞ্চলে না, কিছু কিছু গ্রাম অঞ্চলে এখনো এই স্বাস্থ্য সেবাটার অভাব রয়েছে। এবং গ্রাম ও শহরে যে চিকিৎসার সুযোগ সুবিধা, সেটা অবশ্যই তোমরা পার্থক্য লক্ষ্য করবে। গ্রামে যেরকম চিকিৎসা ব্যবস্থা, সেটার তুলনায় শহরে চিকিৎসা ব্যবস্থা অবশ্যই উন্নত। আমরা সেটা গত ক্লাসে জেনেছি যে অভ্যন্তরীণ স্থানান্তর যে হয় জনসংখ্যার, সেখানে আমরা জেনেছি অনেকে চিকিৎসার জন্য কি ঢাকায় চলে আসে, সেই সম্পর্কে আমরা জেনেছি। তার মানে উন্নত চিকিৎসা ব্যবস্থা শহরে অবশ্যই ভালো গ্রামের তুলনায়। এইটার কারণে কি হচ্ছে, গ্রামীণ এলাকায় শিশু মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। এছাড়াও কি হয়, অশিক্ষা, অজ্ঞতা, কুসংস্কার, অবহেলার কারণেও শিশুর মৃত্যু ঘটে। এদেশে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণেও শিশু মৃত্যু ঘটে। যেরকম কি বলা হচ্ছে, এখানে আমরা যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে, দেখো আন্ডারলাইন করে রাখো তোমাদের বইয়ে। 1991 সালে 29 এপ্রিলে যে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয়েছিল, সেখানে 1,38,000 মানুষ মারা গিয়েছিল, যার শতকরা 50% ছিল শিশু। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দেশে অনেক শিশুর মৃত্যু ঘটে থাকে। তাহলে এই যে আমরা পয়েন্টগুলো, মানে কারণগুলো পেলাম, সেগুলো তোমরা পয়েন্ট আকারে লিখবে। মনিকা পড়ো। জি মিস। শিশু মৃত্যুর প্রভাব। পরিবারে শিশু মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। পরিবারে শিশু মৃত্যুর ঘটনার সাথে আমরা কেউ কেউ পরিচিত। একটি পরিবারে যখন একটি শিশু মারা যায়, তখন ওই পরিবার অনেকটা অগোছালো হয়ে যায়।
পারিবারিক শোক সামলানো কষ্টকর হয়ে পড়ে। শিশু মৃত্যুর উচ্চ হার দেশের আর্থসামাজিক উন্নয়নেও বাধা সৃষ্টি করে। শিশুর মৃত্যুজনিত কারণে পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত থাকে, যা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি করে। ফলে পরিবারটিও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আমাদের শিশু মৃত্যুর বিষয়ে সচেতন হতে হবে। শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। আচ্ছা, সুন্দর বলেছো। ঠিক, একটি পরিবারে শিশু মৃত্যু অবশ্যই দুঃখজনক। শুধু তাই না, ওই শিশু মৃত্যুর ঘটনার সাথে আমাদের আত্মীয় স্বজন নিজেরা অনেকভাবে পরিচিত। আমরা দেখেছি ওই পরিবারগুলোর কেমন অবস্থা হয়। শুধু যে পরিবারগুলোর অবস্থা হয় তা না, আত্মীয় স্বজনকে সেটা নানাভাবে প্রভাবিত করে। এই যে শোক, এটা সামলানো আসলে অনেক কষ্টকর একটা ব্যাপার। এই কারণে কি হচ্ছে দেখো, আমরা কি দেখতে পেলাম যে আর্থসামাজিক উন্নয়নে বাধা সৃষ্টি করে, অর্থাৎ পরিবারের যে উপার্জনক্ষম ব্যক্তি সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে না, স্বাভাবিক যে কাজকর্ম সেগুলো বাধা সৃষ্টি করে, এর ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য কি হতে হবে, আমাদের শিশু মৃত্যুর হার কিভাবে কমিয়ে আনা যায় সেদিকে সচেতন হতে হবে। এবং শুধু তো সচেতনতা তা না, আরো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। আনিকা পড়ো। বাংলাদেশের জনসংখ্যা ও প্রাকৃতিক বাংলাদেশের জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ দেশের জন্য মহামূল্যবান। এই সম্পদ একটি দেশের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তির মূল উৎস। যে দেশ যত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী, সে দেশ তত অর্থনৈতিকভাবে শক্তিশালী। নিশ্চয়ই তোমরা বিশ্ব মানচিত্র দেখেছো। এই মানচিত্রে কানাডা, রাশিয়া, সৌদি আরব, যুক্তরাষ্ট্র কত বড় দেশ। তাদের রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ, যা জনসংখ্যার চাহিদার তুলনায় অনেক বেশি। কিন্তু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে বনভূমি, খনিজ কয়লা ও গ্যাস, পাথর, শিলা প্রভৃতি। এই সম্পদের উপর বাংলাদেশের জনসংখ্যার চাপ রয়েছে। আমরা এই পাঠে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার চাপের প্রভাব সম্পর্কে জানব। বাংলাদেশের জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এই বিশাল জনগোষ্ঠীর চাহিদা নিবারণ করতে হিমশিম খাচ্ছে আমাদের এই দরিদ্র দেশ। এর চাহিদা পূরণে ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এই কারণে প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার চাপ বেড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। তাহলে দেখো, যে দেশ যত সম্পদশালী হবে সে দেশে তত অর্থনৈতিকভাবে কি হবে, শক্তিশালী হবে। এবং আমরা জানি যে কানাডা, রাশিয়া, সৌদি আরব, যুক্তরাষ্ট্র এই বড় দেশগুলো হচ্ছে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, যা জনসংখ্যার চাহিদার তুলনায় অনেক বেশি, মানে যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি আছে তাদের দেশে। কিন্তু সেই দিক থেকে লক্ষ্য করলে আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেটা আমাদের জনসংখ্যার তুলনায় খুবই কম। এই জন্য বলা হচ্ছে জনসংখ্যার চাপ বেড়ে যাওয়াতে এই প্রাকৃতিক সম্পদের উপর প্রভাব পড়ছে। এই কারণে আমাদের যে চাহিদাটা রয়েছে সেটা পূরণ করতে কি করা হচ্ছে, হিমশিম খাচ্ছে আমাদের এই দরিদ্র দেশ। কি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে? অনেক মানুষ। কেমন লাগছে? মাথা ঘুরছে? ঠিক আছে, আমি প্রায়ই দেখো, মানে আমি সবসময় ব্যক্তিগতভাবে যেটা চিন্তা করি, প্রথম নিজের পরিবার, তারপর আমরা যে সমাজে বাস করি। রাষ্ট্র তো একটা বিশাল ব্যাপার। তাহলে পরিবার থেকে যদি আমরা চিন্তা করি, দেখবে বাসায় যদি আমরা 6 জন সদস্য থাকি, আর যদি বাড়তে আরো 4 জন সদস্য মানে বাসায় মেহমান হিসাবে কিছুদিন থাকতে আসে, দেখবে সবকিছু জানি কেমন, সবকিছু বেশি বেশি লাগবে। শোয়ার ব্যবস্থা বেশি করা লাগবে, খাবারের ব্যবস্থা বেশি করা লাগবে, মানে সবকিছুতেই বেশি। কেমন লাগে তোমাদের তখন? ভালো লাগে। ভালো লাগে?
জি মিস। আচ্ছা, কিছুদিনের জন্য ভালো লাগে। যদি এটা একদম পার্মানেন্টলি হয় তখন ভালো লাগবে না। মানে অতিরিক্ত মানে যতটুকু ক্যাপাসিটি জি আছে তার তখন চেয়ে ভাল লাগবে না, হ্যাঁ। অতিরিক্ত হলে ভালো লাগবে না। দেখা যাবে ফ্লোরিং করা হচ্ছে। এখন ফ্লোরিং বিছানাটা যদি তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখো তোমার ভালো লাগবে না। যাই হোক, অতিরিক্ত যখন কিছু হবে তখন হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে। দেখবে বাসায় মেহমান থাকলে পরীক্ষার সময়, বিশেষ করে যদি পরীক্ষার সময় আসে তাহলে পড়ার অসুবিধা হবে। এরকম নানা ধরনের কি হয় সমস্যা দেখা দেয়। তাহলে এই যে অধিক জনসংখ্যার কারণে বিভিন্ন ধরনের আমরা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। দেখো, এখানে প্রাকৃতিক সম্পদের যে বেশ অধিক জনসংখ্যার ফলে যে চাপ সৃষ্টি হচ্ছে, দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি ছবিতে, তোমরা কি বুঝতে পারছো অনেক ছবিটা গাছ দেখে? কেটে ফেলছে। হ্যাঁ, দেখো অনেক গাছ কেটে ফেলা হচ্ছে। আমি আমি যখন গ্রামে যাই না, গ্রামে যে আবাদ জমিগুলো আছে রাস্তার পাশে, সেগুলো গিয়ে প্রায় দেখি। প্রতি বছর যখন ঈদে যাওয়া হয়, প্রতি বছর গিয়ে দেখি পরিবর্তন। কিরকম পরিবর্তন? আবাদ জমিগুলো রাস্তার পাশে যেগুলো, সেগুলো মাটি ভরাট করে দালান তৈরি হচ্ছে, সেখানে মানুষ বসবাস করছে। এতে কি হচ্ছে, আবাদ জমিগুলো কি হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে। শুধু তাই না, এই যে এরকম যে বন জঙ্গল গুলো, সেইগুলো কেটে কি করছে, ফার্নিচার তৈরি করছে, বিভিন্ন ধরনের যে আমাদের চাহিদা গুলো আছে সেগুলো আমরা পূরণ করছি। থাকার বসবাস মানে থাকার জন্য ব্যবস্থা করছি এরকম কেটে, আবার এগুলোতে আমরা ফার্নিচার বানাচ্ছি। এভাবে আমরা কি করছি, গাছপালা গুলো ধ্বংস করছি শুধুমাত্র অধিক জনসংখ্যার কারণে। এখানে কি দেখতে পাচ্ছ ছবিতে? এক সাইডে হচ্ছে গিয়ে খরা যেখানে একদম গাছপালা নেই, আরেক সাইডে সবুজ প্রকৃতি যেখানে অনেক গাছপালা আছে। হ্যাঁ, এখানে কি হচ্ছে দেখো, খরা হচ্ছে এটাও তোমার যে গাছপালা কেটে ফেলছি, এই যে প্রাকৃতিক পরিবেশে প্রভাব পড়ছে। আর এদিকে আমরা আবাদ জমিগুলো যতটুকু প্রয়োজন এগুলোর উপরও প্রভাব পড়ছে। যে পরিমাণ কৃষি খাতে যে ফসল উৎপাদন হবে, যে জনসংখ্যা আমরা যা আছি তার থেকে খুবই কম উৎপাদন করছি। এখানে দেখো কি দেখতে পাচ্ছ? অনেক চিনো মাছ। মাছের নাম জানো এগুলো? খাও, মাছ খেতে পারো মিস তোমরা? খালি এই পাশেরটা চিনি, মানে সবুজ কালার লাল কালার, এটা মেবি কই মাছ। হ্যাঁ, আমি জানি না কি। রাইট, এটা কই মাছ। এটা হচ্ছে ট্যাংরা মাছ। এটা হচ্ছে মোলা মাছ। এটা টাকি মাছ। এগুলো, আর মূল কথা হচ্ছে এগুলো আমাদের দেশি মাছ। আমাদের দেশি মাছগুলো কি হচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। দেখো বিভিন্ন প্রজাতির দেশি মাছ খুবই কম বাজারে এখন দেখা যায়। আস্তে আস্তে এগুলো কি হয়ে যাচ্ছে, আমাদের দেশ থেকে এগুলো বিলীন হয়ে যাচ্ছে। মিস কেন? আমাদের নদীগুলো, নদীগুলো দেখবে নদীর নিষ্কাশনের প্রয়োজন, সেগুলো ভরাট হয়ে যাচ্ছে। এইসব বিভিন্ন কারণে যে নদী ভরাট করে বিভিন্ন দালান কোঠা তৈরি করা হচ্ছে মানুষের বসবাসের উপযোগী, মানে মানুষের যে বসবাসের জন্য যে বাসস্থান প্রয়োজন, সেগুলো চাহিদা পূরণের জন্য আমরা বিভিন্ন ভাবে নদী ভরাট করছি। আবার গাছপালা কেটে ফেলছি। এতে পরিবেশের পরিবেশ দূষণ হচ্ছে। সেই দিক থেকে হচ্ছে নদীগুলো শুকিয়ে যাচ্ছে। যে পরিমাণ নদীতে পানি থাকা দরকার সেই পরিমাণ পানি নেই। বাংলাদেশে অনেক নদী দেখা যায় সেগুলো শুকিয়ে যাচ্ছে। দেখো এখানে কি দেখতে পাচ্ছ? বিদ্যুৎ, হ্যাঁ, তাপ বিদ্যুৎ বড়পুকুরিয়া কেন্দ্র। তাপ বিদ্যুৎ কেন্দ্র। এখানে কয়লা, কয়লা আমাদের যে খনিজ সম্পদ আমরা যেখানে দেখেছি প্রাকৃতিক সম্পদ, সেখানে কয়লা একটি খনিজ সম্পদ। সেখানে যে পরিমাণ, দেখো জনসংখ্যা বেশি হলে কি হবে, বিদ্যুৎ বেশি লাগবে না? আমার বাসাটাই উদাহরণ দেই। আমার বাসায় বাসায় সকালবেলা সবাই আমরা বের হয়ে যাই। এখন আমার বাসায় 2 মেয়ে আছে, তারা 2 রুমে, একজন ক্লাস করছে একজন ঘুমাচ্ছে। এখন আমি যখন যাব তখন যদি আমি আরেক রুমে থাকি তখন আমি সেই রুমটা ব্যবহার করবো। দেখো 3টা রুমে 3টা ফ্যান, লাইট এরকম ব্যবহার করা হবে। যদি আমার বাসায় মেহমান আসে তাহলে আরেকটা রুমে যদি তাকে থাকতে দেওয়া হয় তখন আরেকটা, তাহলে 4টা। এই যে আমার 4টা রুমই যখন ব্যবহার হবে, আর যদি আমরা একটা রুমে ব্যবহার করতাম তাহলে এখানে ফ্যান আর যে লাইটটা বিদ্যুৎটা কি হতো, 4টা রুমের তুলনায় অবশ্যই কম লাগতো।
তাহলে কি হচ্ছে, আমাদের যে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের চাহিদাও বেড়ে যাচ্ছে, আমাদের বিদ্যুতের প্রয়োজন হচ্ছে। তাহলে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন চাহিদা পূরণ করতে গিয়ে, তাহলে ওই খনিজ সম্পদগুলো ব্যবহার হয়ে যাচ্ছে, প্রাকৃতিক সম্পদ। তাহলে কি হচ্ছে, সবকিছু কমে যাচ্ছে না? যে পরিমাণ দরকার, জনসংখ্যা বেশি হওয়াতে তাহলে পরিমাণটা বেড়ে যাবে না? এতে যে প্রাকৃতিক সম্পদগুলো সেগুলো, এই যে বিদ্যুৎ কেন্দ্রে যদি বিদ্যুৎ যদি তোমরা এখানে উৎপাদন করো, তখন কি হবে, ওই প্রাকৃতিক সম্পদগুলো বেশি ব্যবহার করবে, খনিজ সম্পদগুলো, তখন কি হবে, ওইগুলো আস্তে আস্তে কমে যাবে। অধিক জনসংখ্যার ফলে কিন্তু এগুলো চাপ সৃষ্টি হচ্ছে। মানে যে পরিমাণ তোমার সম্পদ আছে সেগুলো কি হবে, কমে যাবে। এটা হচ্ছে আমাদের মহেশখালীতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম জনসংখ্যা যখন বেড়ে যাবে আমাদের দেশে, আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদ আছে, বনজ সম্পদ আছে কিংবা কৃষি জমি আছে, সেগুলোর উপর প্রভাব পড়বে। আপনার পড়ো, বনজ সম্পদের উপর চাপ। বনজ সম্পদের উপর চাপ। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর আবাসন সংকট মারাত্মক আকার ধারণ করছে। এই সমস্যা নিঃসরণের জন্য ঘর বাড়ি নির্মাণ সহ অন্যান্য কাজে ব্যাপক হারে কাঠ ও কাঠজাত দ্রব্য ব্যবহৃত হওয়ায় বনজ সম্পদের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে। ফলে বন ধ্বংস হচ্ছে। এতে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে। বর্তমানে দেশ, গ্রাম ও শহরে চলছে বাড়িঘর, রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ কার্যক্রম। এতে প্রচুর পরিমাণে ইট, কাঠ, পাথর ও লৌহজাত দ্রব্যের প্রয়োজন। ফলে নির্ভর করতে হচ্ছে প্রাকৃতিক সম্পদের উপর। তাই প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার চাপ বৃদ্ধি পাচ্ছে। আর দেখতে পাচ্ছ আমাদের যে বনজ সম্পদগুলো কিভাবে ধ্বংস হচ্ছে। তারপর বিশাল জনগোষ্ঠীর যে আবাসন সংকট মারাত্মক আকার ধারণ করছে। এই সমস্যাটাকে নিরসনের জন্য ঘরবাড়ি নির্মাণ সহ অন্যান্য কাজে ব্যাপক হারে কাঠ ও কাঠজাত দ্রব্য ব্যবহার হচ্ছে, যা বনজ সম্পদের উপর চাপ বৃদ্ধি পেয়েছে। ফলে বন ধ্বংস হচ্ছে। আর বন ধ্বংস হওয়ার পাশাপাশি কি হচ্ছে, প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে। বর্তমান দেশ বলো, গ্রাম ও শহর চলছে বাড়িঘর, রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ কার্যক্রম। এতে প্রচুর পরিমাণে ইট, কাঠ, পাথর ও লৌহজাত দ্রব্যের প্রয়োজন হচ্ছে। এর ফলে কি হচ্ছে, প্রাকৃতিক সম্পদের উপর চাপ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার চাপ কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এখন আসো কৃষি জমির উপর চাপ। নিঃসাম পড়বো। আচ্ছা, রোল 5 নামা এক পরে পড়বে, আর একটু পরে ঈশা পড়ো রোল 5। ঈশা শুনতে পাচ্ছ মা? জি মিস। হ্যাঁ পড়ো মা। বনজ সম্পদের ওপর চাপ। না মা, বাংলাদেশ কৃষি জমির উপর চাপ। বনজ সম্পদের মিস উপর চাপ কৃষি আজরা জমি পড়েছে, আমি আলোচনা করেছি একটু আগে। কৃষি জমির ওপর চাপ। জনসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশে কৃষি জমির ওপর মারাত্মক চাপ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে অধিক জনসংখ্যার কারণে চাষযোগ্য জমি ঘরবাড়ি নির্মাণের কাজে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার, শিল্পায়ন ও নগরায়ন জনিত কারণে কৃষি জমি হ্রাস পাচ্ছে। দেখো, আমি যে বললাম যে আমি গ্রামে প্রতি বছর গেলেই দেখি জমি ভরাট করে ওখানে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে। আবার অনেক গ্রামে কি করা হয়, বিভিন্ন শিল্প কারখানা তৈরি করতে হয়। শিল্প কারখানা তৈরি করতে গেলে প্রচুর জায়গার প্রয়োজন হয়, তখন এই কৃষি জমিগুলো কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। অর্থাৎ শিল্প কারখানা তৈরি হলে নগরায়ন হবে, সেই নগরায়ন জনিত কারণে কৃষি জমি কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। পড়ো ঈশা পড়ো। গ্যাস ও তেলের ওপর চাপ। বাংলাদেশে বিপুল জনসংখ্যার চাহিদা পূরণের জন্য উৎপাদন করা হচ্ছে প্রয়োজনীয় পণ্য সামগ্রী। কাঁচামাল ও জ্বালানি হিসাবে ব্যবহৃত হচ্ছে কাঠ, প্রাকৃতিক গ্যাস, তেল প্রভৃতি। ফলে প্রাকৃতিক সম্পদ নিঃশেষ হচ্ছে। এদেশে বিদ্যুৎ ঘাটতি দীর্ঘদিনের সমস্যা।
বিদ্যুৎ শক্তি উৎপাদনে প্রয়োজন হয় প্রাকৃতিক গ্যাস ও কয়লার, ফলে প্রাকৃতিক সম্পদ নিঃশেষ হয়ে যাচ্ছে। এদেশে এখন ইউরিয়া সার উৎপাদন হচ্ছে। এই সার উৎপাদনে প্রায় শতকরা 60% অধিক প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। সিএনজি চালিত যানবাহনগুলোতে গ্যাসের ব্যবহার হয়, ফলে আমি যে ছবিগুলো দেখিয়েছিলাম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এই দেখো বিদ্যুৎ শক্তি উৎপাদনে প্রয়োজন হয় প্রাকৃতিক গ্যাস ও কয়লা, ফলে প্রাকৃতিক সম্পদগুলো কি হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। এখন এদেশে এখন ইউরিয়া সার উৎপাদন হচ্ছে। এই সার উৎপাদনে প্রায় শতকরা 60% অধিক প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। আমাদের যে সিএনজি চালিত যে যানবাহন গুলো রয়েছে সেখানে কি হচ্ছে, গ্যাসের ব্যবহার আছে, ফলে গ্যাসের উপর কি হচ্ছে, চাপ সৃষ্টি হচ্ছে। মিস, এটা আমি পড়ি। করো। পানির সম্পদের উপর চাপ। বাংলাদেশে কলকারখানার বর্জ্য পদার্থ পানির সম্পদকে নানাভাবে দূষিত করছে। এতে সুস্বাদু পানির অভাব দেখা দিচ্ছে। পানিতে বসবাসকারী মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে। তাছাড়া এই পানি নদী দিয়ে প্রবাহিত হয়ে সাগরে পড়ছে। এজন্য সাগরের পানিও দূষিত হচ্ছে। এতে নানা রকমের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। আচ্ছা মেয়েরা, তোমরা কিন্তু জয়েন হবে, ঠিক আছে? শুনতে পাচ্ছো? আপনারা হ্যাঁ, ক্লাস সময় শেষ হয়ে গেলে তোমরা আবার জয়েন হবে, ঠিক আছে? আচ্ছা, আর আপনারা মায়ের স্ক্রিনশট নিয়ে নাও তো, আজকে আমার মেসেঞ্জারে দিয়ে দিবে। পার্টিসিপেটের স্ক্রিনশট নিয়ে নাও মা। ওকে ম্যাম। তাহলে পানির সম্পদের উপরও চাপ সৃষ্টি হচ্ছে কিভাবে? বাংলাদেশের কলকারখানার যে বর্জ্য পদার্থ পানি সম্পদকে নানাভাবে দূষিত করছে। এতে সুস্বাদু পানির অভাব দেখা দিচ্ছে। পানিতে বসবাসকারী মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে। তাছাড়া এই পানি নদী দিয়ে প্রবাহিত হয়ে সাগরে পড়ছে। এই জন্য সাগরের পানিও দূষিত হচ্ছে। এতে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে। সেটা পড়বো? হ্যাঁ পড়ো। এখন আমরা জানবো বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ, প্রভাব এবং কি সমাধান। পার্ট 6, আচ্ছা, বাংলাদেশের জনসংখ্যা। এটা দেখো, এটা তোমরা নিজেরা একটু পড়ে নিও। এখানে একটা তথ্য দেওয়া আছে যে ছোট দেশটিতে জনসংখ্যা কিভাবে ক্রমাগত বেড়ে চলছে। ৭৪ সালে জনসংখ্যা ছিল ৭.৬৪ কোটি, সেটা বেড়ে ১৯৯১ সালে হয়েছে ১১.১৫ কোটি। ২০০১ সালে ছিল ১২.৯৩ কোটি। ২০০৭ সালে এই সংখ্যা দাঁড়ায় ১৪.৬ লাখ। ২০১১ সালে দেখো এই জনসংখ্যা দাঁড়ায় ১৪,৯৭,৭২,৩৬৪ জন। ২০০১ সালে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ছিল ৮৩৪ জন। ২০০৫, ৯, ১০, ১১, ১৭ সালে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পেয়ে দেখো যথাক্রমে ৯০০৪, ৯০৪, ৯৫৩, ৯৯০, ১০১৫ ও ১১০৩ জনে দাঁড়ায়। তাহলে এখন আমরা বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির কারণগুলো এখন জানবো। এটা তোমরা পড়বে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য কিংবা জ্ঞানমূলক প্রশ্নের জন্য। তারপর কারণ পড়ো এখন, জনসংখ্যা বৃদ্ধির কারণ। জনসংখ্যা বৃদ্ধির কোনো একক কারণ নেই। অনেক কারণে জনসংখ্যা বৃদ্ধি ঘটে। তার মধ্যে কয়েকটি প্রধান কারণ এখানে উল্লেখ করা হলো। জনসংখ্যা হ্রাস বৃদ্ধির মুখ্য কারণ হচ্ছে জন্ম ও মৃত্যু। বাংলাদেশের স্থূল জন্মহার ও স্থূল মৃত্যু হারের মধ্যে পার্থক্য রয়েছে। এদেশে স্থূল শিশু মৃত্যুর হার, উন্নত চিকিৎসা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি প্রভৃতির কারণে হ্রাস পেয়েছে। এই কারণে জনসংখ্যা বেড়েই চলছে। এর পরিস্থানে জানা যায় যে এদেশের প্রতি বছর
জানা যাচ্ছে যে এদেশে প্রতি বছর জন্ম নিচ্ছে 25 লাখ শিশু এবং মৃত্যুবরণ করছে সকল বয়সের প্রায় 6 লক্ষ লোক। ফলে প্রতি বছর 19 লাখ লোক বৃদ্ধি পাচ্ছে। তাই জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হলো উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যু ঠিক আছে, হ্যাঁ, এটা তোমরা ব্র্যাকেটে দিয়ে রাখো। তার মানে জনসংখ্যা হ্রাস বৃদ্ধির মুখ্য কারণ কি? প্রশ্ন। এটা তোমরা ব্র্যাকেটে দিয়ে রাখো। জনসংখ্যা হ্রাস বৃদ্ধির মুখ্য কারণ হচ্ছে জন্ম ও মৃত্যু। বাংলাদেশের স্থূল জন্মহার ও স্থূল মৃত্যু হারের মধ্যে পার্থক্য রয়েছে। কিভাবে পার্থক্য রয়েছে আমরা এটা জানলাম, যে দেশের স্থূল শিশু মৃত্যুর হার উন্নত চিকিৎসা বলো, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি এইসব কারণে হ্রাস পেয়েছে। এই কারণে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। পাশাপাশি এক পরিসংখ্যানে আমরা জানতে পারছি যে দেশে প্রতি বছর জন্ম নিচ্ছে 25 লক্ষ শিশু আর মৃত্যুবরণ করছে সকল বয়সে মিলে 6 লক্ষ লোক। ফলে প্রতি বছর কিন্তু 19 লক্ষ লোক বৃদ্ধি পাচ্ছে। তাই জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে উচ্চ জন্মহার, নিম্ন মৃত্যু হার। এটা ব্র্যাকেটে রাখো। তারপর পড়ো। এদেশের বাল্যবিবাহ, বহুবিবাহ, ধর্মীয় কুসংস্কার এবং আধুনিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়মিত ব্যবহার না করে প্রভৃতি কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া ছেলে সন্তানের প্রত্যাশায় দরিদ্র, নারী শিক্ষার অভাব, অজ্ঞতা ও কুসংস্কার প্রভৃতি কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্য যেসব কার্যক্রম পরিচালিত হচ্ছে, এসব কার্যক্রমের মধ্যে সমন্বয়হীনতা, কার্যক্রম বাস্তবায়নে তৎপরতার অভাব, কার্যকর প্রচারণার অভাব প্রভৃতির কারণেও জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জন্ম, মৃত্যু, বিবাহ ও বিবাহ বিচ্ছেদের নিবন্ধন বাধ্যতামূলক ও বাস্তবায়নের দীর্ঘতি, কর্মক্ষম নারী পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা ত্বরান্বিত না করার কারণেও জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তার মানে কি হচ্ছে? জনসংখ্যা বৃদ্ধির আরো কিছু কারণ কি? বাল্য বিবাহ 1, বহু বিবাহ 2, ধর্মীয় কুসংস্কার 3, আধুনিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়মিত ব্যবহার না করা 4। এসব কারণে কি হচ্ছে? আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই না, ছেলে সন্তানের প্রত্যাশা, দারিদ্র, নারী শিক্ষার অভাব, অজ্ঞতা, কুসংস্কার ও প্রভৃতির কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনেক পরিবার আছে একটা ছেলে সন্তানের জন্য 6 বা 7টা মেয়ে সন্তানের পর তারপর একটা ছেলে সন্তান, এরকম আমরা আমাদের পরিচিত আত্মীয় স্বজনের মাঝে দেখতে পাই। তার মানে ছেলে সন্তানের জন্য যে প্রবণতাটা মানুষের ভিতর, যে প্রত্যাশাটা, সেটার কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে যে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে সেগুলোর মধ্যে সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করছি। সমন্বয়হীনতা হচ্ছে কার্যক্রম বাস্তবায়নের যে তৎপরতা প্রয়োজন সেটার অভাব লক্ষ্য করছি। প্রচারণার অভাব, এসব কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জন্ম, মৃত্যু, বিবাহ বিচ্ছেদের নিবন্ধন বাধ্যতামূলক, বাস্তবায়নের দীর্ঘতি, কর্মক্ষম নারী পুরুষের কর্মসংস্থান ব্যবস্থা ত্বরান্বিত না করার কারণেও জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ নারী পুরুষ সমানভাবে যদি কাজ করে তাহলে কি হবে? জনসংখ্যা বৃদ্ধির হার অনেকটাই কমে যাবে। কারণ যখন মেয়েরা চাকরি করবে, বাইরে কাজে যাবে, তখন সন্তান লালন পালনের বিষয়টা চিন্তা করবে, এতে তারা সন্তান কম নিবে তুলনামূলক, তখন কি হবে? জনসংখ্যা হ্রাস পাবে। জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। জনসংখ্যা জান্নাত পড়ো। পড়ছি। জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। তোমরা চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সম্পর্কে জেনেছো। জনসংখ্যা বৃদ্ধির ফলে এদেশের নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে আগামী 3 দশকে এদেশে নির্ভরশীল জনসংখ্যা 40% এবং কর্মক্ষম জনসংখ্যা 60% থাকবে। এখন এই কর্মক্ষম জনসংখ্যাকে কর্মদক্ষ করে গড়ে তুলে কাজে লাগালে দেশ খুব দ্রুত উন্নতি লাভ করবে। ঠিক আছে, ধন্যবাদ। তার মানে কি? জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশে নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। খেয়াল করো, আগামী 3 দশকে দেশে নির্ভরশীল জনসংখ্যা হবে 40% এবং কর্মক্ষম জনসংখ্যা হবে 60%। এখন এই কর্মক্ষম জনসংখ্যাকে কর্মদক্ষ করে গড়ে তুলে কাজে লাগালে দেশটা কি হবে? খুব দ্রুত উন্নতি লাভ করবে। মিথিলা পড়ো।
মিথিলা আক্তার মনিকা। জিনিস তোমরা চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ না, শ্রেণীতে অধিক জনসংখ্যা থেকে পড়ো। অধিক অধিক জনসংখ্যা অধিক জনসংখ্যার কারণে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, বিনোদন প্রভৃতি সকল ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে। অধিক জনসংখ্যা নানাবিধ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করতে পারে। এই জনসংখ্যাকে সম্পদে পরিণত না করতে পারলে অদূর ভবিষ্যতে দেশ পিছিয়ে যাবে। হ্যাঁ, দেখো অধিক জনসংখ্যার কারণে কি হবে? শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, বিনোদন এই সব ক্ষেত্রে কি হবে? বিরূপ প্রভাব পড়বে। অধিক জনসংখ্যা নানা রকম সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করবে। এই জনসংখ্যাকে যদি সম্পদে পরিণত না করতে পারি তাহলে আমাদের দেশ অদূর যে ভবিষ্যতে আমাদের দেশটা কি হবে? পিছিয়ে যাবে। আফরা বলো, 1974 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? 1974 সালে 7.64 কোটি। জি জি বাংলাদেশে মৃত্যুর হার হ্রাসের কারণগুলো হলো শিক্ষার হার বৃদ্ধি, চিকিৎসা সেবার উন্নতি, খাদ্যের পুষ্টিমান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। তিনটাই। ভেরি গুড। নিচের অনুচ্ছেদটি পড়ো তো আফরা। ফৌজিয়া একজন আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সময় শেষ হলে তোমরা আবার জয়েন হবে, আমরা নতুন চ্যাপ্টারে যাব। ঠিক আছে, ফৌজিয়া একজন সমাজকর্মী। তিনি নয়নপুর গ্রামে দীর্ঘ 5 বছর যাবৎ উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে আসছেন। সম্প্রতি এক জরিপে দেখা যায় নয়নপুর গ্রামে মেয়েরা শুনতে পাচ্ছ? আচ্ছা, জয়েন হয়েছ? জি মিস আছে। ফৌজিয়া একজন সমাজকর্মী। তিনি নয়নপুর গ্রামে দীর্ঘ 5 বছর যাবৎ উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে আসছেন। সম্প্রতি এক জরিপে দেখা যায় নয়নপুর গ্রামে এক বছরে 50 জন শিশু জন্মগ্রহণ করে এবং বিভিন্ন কারণে 5 জন শিশু মৃত্যুবরণ করে। নয়নপুর গ্রামে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি বলতো? উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার। রাইট, সবাই খেয়াল করো, উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার। তারপর পড়ো। নয়নপুর গ্রামে জনসংখ্যা সমস্যা সমাধানের উপায় হচ্ছে বাল্যবিবাহ রোধ, জীবনযাত্রার মনোন্নয়ন, জনসংখ্যার বহিরাগমন। মিস, জীবনমাত্রার মনোন্নয়ন আর জনসংখ্যার বহিরাগমন মানে মিস 2 আর 3 এর মানে কি? দেখো, নয়নপুর গ্রামে জনসংখ্যার সমস্যা সমাধানের উপায়টা কি? বাল্যবিবাহ রোধ, জীবনযাত্রার মান উন্নয়ন, জনসংখ্যার বহিরাগমন। এখানে আমাদের মিস, জনসংখ্যার বহিরাগমন মানেটা কি? বহিরাগমন যখন অন্য জায়গা থেকে তোমার এখানে আসবে তাহলে কি জনসংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। 1 আর 2। হ্যাঁ, রাইট, 1 আর 2। দেখো এখানে একটা সারণী দেওয়া আছে, মানে
একটা পরিসংখ্যান দেওয়া আছে, দেখো 1961 সালে জনসংখ্যা ছিল 5.52 কোটি, 74 সালে 7.64 কোটি, 91 সালে হচ্ছে 11.15 কোটি, 2001 সালে 12.93 কোটি, 2007 সালে কি হচ্ছে 14.06 কোটি, 2011 সালে 14.97 কোটি। 1961, 1974, 1991 এভাবে দেখলে এইগুলোতে অনেক দেখো জনসংখ্যা বৃদ্ধির হার, কিন্তু 91 সালের পর থেকে দেখো জনসংখ্যা বৃদ্ধির হার অনেকটা কমে আসছে। প্রশ্ন দেখো, তো আমাদের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত? তোমরা কি জানো মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত? 18। হ্যাঁ, রাইট, 18 বছর। বসতি স্থানান্তর কিভাবে জনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে? আমরা যেটা জেনেছি স্থানান্তর জনসংখ্যা বৃদ্ধিতে কিভাবে সহায়তা করে। আমরা সেগুলো অ্যান্সারটা আপনি বলে দিবেন না আমরা ইচ্ছা এটা তোমরা আমাদের যে আমরা যে আলোচনা করেছি এখান থেকে এইগুলো আমাদের এই প্রশ্নটা তোমরা লিখে নেবে। 1961 সালের তুলনায় 2007 সালে জনসংখ্যা 3 গুণ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। 3 গুণ কেন বৃদ্ধি হয়েছে? 1961 থেকে 2007, 1961 থেকে 2007 দেখো 5.52, 4.06, তার মানে প্রায় 3 গুণ না? 3 5 15, জি মিস প্রায় প্রায় 3 গুণ। তাহলে বৃদ্ধি পাওয়ার কারণে আমরা জেনেছি জনসংখ্যা বৃদ্ধির হলো, আমরা জেনেছি বৃদ্ধির কারণগুলো কি কি, একটু আগে আমরা এই সম্পর্কে জেনেছি। তাহলে সেটি কি? জন্মহার ও মৃত্যু হারের মধ্যে আমরা প্রধান কারণটা কি জেনেছি? জন্মহার এবং মৃত্যু হারের মধ্যে ব্যবধান, তাই না? আপনি একটু আগে জেনেছি না সেটা? একটু কথা বলতে হবে, আমি একটু আগে জানলাম না জন্মহার এবং মৃত্যু হার, জন্মহার এবং মৃত্যু হারের পার্থক্যটা এটা একটা বড় কারণ। তারপর কি? তারপর হচ্ছে এটা একটা কারণ, আর কারণ কিছু বলো। কি জনসংখ্যা বৃদ্ধির কারণ? হ্যাঁ, এই যে 1961 থেকে 2007 নিম্ন জনসংখ্যা, নিম্ন মৃত্যু হার, হ্যাঁ বাল্য বিবাহ, হ্যাঁ, তারপর উন্নত চিকিৎসা ব্যবস্থা, উন্নত চিকিৎসা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা কি জনসংখ্যা বৃদ্ধির হারের কারণ? হ্যাঁ, উন্নত চিকিৎসা হলে কি হবে? মানুষ মারা যাবে কম, মানুষ মারা কম গেলে কি হবে? জনসংখ্যা যে পরিমাণ বাড়ছে, মানুষ কম মারা গেলে তাহলে কি হচ্ছে? জনসংখ্যা বাড়ছে না? জি তারপর টিকাদান কর্মসূচি, ধরো 50 বছর আগেও কি হয়েছে, যে 6টা টিকা এইগুলো ছিল না ব্যবস্থা, তখন কি হতো? অনেক মানুষ কলেরা, বসন্ত এরকম নানা রোগে মারা যেত। তাহলে কি হচ্ছে? উন্নত চিকিৎসার কারণে কি হচ্ছে? জনসংখ্যা বাড়ছে না? ক্যান্সারের মতো কঠিন রোগ সেখানেও কি হয়েছে? তোমার এখন উন্নত চিকিৎসা হচ্ছে। তার মানে উন্নত চিকিৎসার ফলে মানুষের মৃত্যু হার কমে যাচ্ছে, মানুষের মৃত্যু হার কমে যাওয়া মানে হচ্ছে জনসংখ্যা বাড়ছে। ঠিক আছে, মেয়েরা বুঝতে পেরেছো? জি মিস বুঝতে আচ্ছা, পেরেছি। তারপর কি? সচেতনতা, পুষ্টিকর খাবার সম্পর্কে, পুষ্টিকর খাবার সম্পর্কে এখন মানুষ অনেক সচেতন না? তখন কি হচ্ছে? তাহলে পুষ্টিকর খাবার খেলে যে ভাইরাস জনিত রোগ কিংবা বিভিন্ন যে রোগ আছে, অপুষ্টিহীনতায় যে রোগগুলো হতো সেগুলো রোগ হচ্ছে না। এতে কি হচ্ছে? জনসংখ্যা বাড়ছে। এভাবে কয়েকটা লিখে ব্যাখ্যা দিবে, তাহলে হবে। এখন পরের প্রশ্নটা দেখো, 1991 সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি হার ক্রমশ হ্রাস পাচ্ছে। এটা কি হবে বলতো? 1991 সাল থেকে দেখো জনসংখ্যা 11.15, 12.93, 14.06, 14.97 ক্রমশই হ্রাস পাচ্ছে। এটা কারণ বলতো? প্রথম একটা কারণ হলো মিস হ্রাস মানে তো কমে যাওয়া না, হ্যাঁ, হ্যাঁ, এখানে তো হ্যাঁ। বাড়ছে কেন জনসংখ্যা? আমরা এটা 2007 সালে 3 গুণ বেড়েছে, কিন্তু দেখো আমাদের যে পরিসংখ্যানটা দেওয়া আছে, খেয়াল করো সবাই, মেরে একটু খেয়াল করো, দেখো
1961 সালে 5.52 কোটি, 74 সালে 1974 সালে 7.64 কোটি, 1991 সালে 11.15 কোটি, 2001 সাল খেয়াল করো 12.93, 2007 সালে 14.06, 2011 সালে 14.97। একটু খেয়াল করো কমে আসছে না? মানে জি মিস, হ্যাঁ ওইখান এখানে ফার্স্টের দেখো দিকে বাড়ছে, থেকে একটু কমে আসছে। এখন কমে আসছে না? এটাই বলছে, জি জি। এটাই ও প্রশ্ন আচ্ছা। করছে তোমাকে উদ্দীপকের আলোকে যে 1991 সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার আমরা দেখতে পাচ্ছি ক্রমশই হ্রাস পাচ্ছে। হ্রাস পাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে বাল্য বিবাহ একটু হ্রাস পেয়েছে, তারপর সবাই মেয়েরা হচ্ছে গিয়ে কাজ করতে রাইট শিখছে, তো রাইট, হ্যাঁ হ্যাঁ, আম, অনেক পরিবার সুন্দর নিয়ে বলছো। একটু সচেতনতা হ্যাঁ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তারপর শিক্ষা, মানে সবাই এখন শিক্ষার শিক্ষিত দিক হচ্ছে, থেকে। হ্যাঁ শিক্ষার হার বাড়ছে। শিক্ষার হার বাড়ার ফলে কি হচ্ছে, মানুষ সচেতন হচ্ছে, জি ঠিক আছে, এটি একটি কারণ। ঠিক আছে, গণমাধ্যমগুলো কি করছে, পরিকল্পনা পরিকল্পনা বিষয়ক, পরিবার পরিকল্পনা বিষয়ক বিভিন্ন তথ্য দিচ্ছে, সেগুলো সম্পর্কে মানুষ সচেতন হচ্ছে। এভাবে কি হচ্ছে, জনসংখ্যার বৃদ্ধি হার ক্রমশ হ্রাস পাচ্ছে। শুধু তাই না, আরেকটি কারণ জানো, আমাদের দেশে অনেক মানুষ কি করছে, দেশে বাইরে যাচ্ছে না, জি মিস। দেশে বাইরে যায়, এখান থেকেও কিন্তু জনসংখ্যা 1.37 কমে যাচ্ছে, এটাও একটি কারণ। ঠিক আছে, তোমরা এই সম্পর্কে সুন্দর করে লিখবে। দেখো এখানে জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনামূলক চিত্র দেওয়া আছে। বাংলাদেশ দেখো, দেখো আস্তে আস্তে কি হচ্ছে, কমে যাচ্ছে। দেখো 1.70 ছিল 2000 থেকে 2005 সালে, 2005 থেকে 10 ছিল 1.18, 2010 থেকে 2015 দেখো কমে আসছে, সরি বেড়ে আসছে, দুঃখিত, বেড়ে আসছে কি 1.20। 5 বছর অন্তর অন্তর এখানে একটা চার্ট দেওয়া আছে, বৃদ্ধির হারের তুলনামূলক চিত্র। জনসংখ্যায় বৃদ্ধির হার নির্ভর করে উপদেশের জন্মহার, মৃত্যু হার ও অন্যান্য কারণে, আমরা সেগুলো জানলাম এতক্ষণ। জনসংখ্যা বৃদ্ধির হার এখানে আদমশুমারি একটা দেওয়া আছে, এখানে দেখো বৃদ্ধির হার কিভাবে আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। 91 সালে যে আমরা যে চারটা দেখেছিলাম সেটা শতকরাই দেখো দেখাচ্ছে। 74 সালে 2.48% বেড়েছিল, 2.35 হচ্ছে 1981 সালে, 1991 সালে 2.17%। সেটা কমে দেখো 2001 সালে এসেছে 1.59%, আরো কমে আসছে 2011 সালে 1.37%। আপনার পড়ো, দুই নম্বর প্রশ্নটা পড়ো মা। না সরি, আফরা ঘটনা এখন না, আফরা আফরা মা একটু পরে পড়ো। নরিন পড়ো, নরিন রোল 2। জি মিস। মিস ওই ঘটনা একটা পড়বো। হ্যাঁ উদ্দীপক পুরোটা পড়ো মা। ঘটনা 1, সফল ব্যবসায়ী হিসেবে চৌধুরী পরিবার ও হালদার পরিবারের সিলেটের কুলাউড়া এলাকার অনেকের কাছেই পরিচিত, অথচ চৌধুরীদের আদি নিবাস কিশোরগঞ্জে এবং হালদার পরিবারের মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঘটনা 2, সৈয়দপুর, সোহাগী সহ পাশাপাশি 3-4টি গ্রামের অনেক লোক পরিবার সহ প্রায় 15 বছর যাবৎ মধ্যপ্রাচ্যে বসবাস করছেন। তাদের ছেলেমেয়েদের অনেকেই এখনো পূর্বপুরুষদের জন্মস্থান দেখেনি। আচ্ছা ঠিক ক আছে মা, নাম্বার প্রশ্ন। ঠিক আছে মা। এখন কে প্রশ্নগুলো বলতে পড়বো। পারবে, না মা, কে বলতে পারবে ঘটনা 1 এবং ঘটনা 2 কোন ধরনের স্থানান্তর আমরা যে পড়েছিলাম গত সপ্তাহে, মনে আছে গত সপ্তাহে পড়া? একটু দেখো তো গত সপ্তাহে পড়াটা মনে হয় কিনা। মানে গত সপ্তাহে পড়ার জন্য আমার অনেকটা পরিচিত, এর জন্য যাওয়া লাগছে অনেক আগে।
আমরা অভ্যন্তরীণ স্থানান্তর করেছিলাম না, আর আন্তর্জাতিক স্থানান্তর মনে আছে? মেয়েরা, হ্যাঁ জি মিস। আমরা করেছিলাম। কিন্তু অভ্যন্তরীণ দেখো আমাদের দেশের মানুষের গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণগুলো জেনেছিলাম। তাহলে অভ্যন্তরীণ স্থানান্তর আর আন্তর্জাতিক স্থানান্তর। দুঃখিত মা। মিস আজকে কি নতুন অধ্যায় পড়াবেন না? হ্যাঁ একটু পড়াবো, একটু একটু সেটা আলোচনা করে পড়াচ্ছি। দেখো অভ্যন্তরীণ স্থান, আচ্ছা ঠিক আছে আমরা চলে যাই। চলো একটু পড়ে নিই আমরা যে এর আগে ক্লাসগুলো করেছিলাম। এই যে গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে কিভাবে স্থানান্তর হয় এবং আন্তর্জাতিক স্থানান্তর, এই দুইটা আমরা জেনেছিলাম। একটু ক্লাসে পড়াগুলো পড়তে হবে বাবা। অনেক অনেক আগে চলে গিয়েছিলাম তো পড়াটা দেখানোর জন্য। কে একজন বলতে পারলে আমি যেতাম না। আচ্ছা দেখো, তার স্থূল জন্ম হার এটা হচ্ছে তোমার আগে বলি গণনা এক হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর আর গণনা দুই হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর। এখন আসলে স্থূল জন্ম হার তাকে বলে। স্থূল জন্ম হার হচ্ছে প্রতি হাজারে যে লোকের মধ্যে আমরা জেনেছি জীবন মানে মানে জীবন্ত যে শিশু জন্মের সংখ্যা এবং সেই বছরে যে মধ্যবর্তী সময়ে জনসংখ্যার যে অনুপাত, সেটাই হচ্ছে স্থূল জন্মের হার। বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির একটি কারণ ব্যাখ্যা করো। একটি কারণ, গড় আয়ু বৃদ্ধির একটি কারণ কি হবে বলতে পারবে? আমরা কিন্তু জেনেছি মানে শিশু মৃত্যুর হারের কারণের মধ্যে জেনেছি মানুষের গড় আয়ু কেন বাড়ছে বলতো? উন্নত চিকিৎসা। কিসের কারণে বলতো? মিস কি বললেন? উন্নত চিকিৎসা ব্যবস্থা। জি উন্নত জি। মানের চিকিৎসা ব্যবস্থার কারণে আমাদের দেশে মানুষের গড় আয়ু বেড়ে গেছে, এটি একটি কারণ। এই সম্পর্কে বিস্তারিত লিখবে। উদ্দীপকে উল্লেখিত ঘটনা এক কোন ধরনের স্থানান্তরকে নির্দেশ করে? আমি বলেছি অভ্যন্তরীণ স্থানান্তর, সে সম্পর্কে লিখবে। আমরা গত সপ্তাহে যে ক্লাসটা নিয়েছি সেখানে বিস্তারিত আলোচনা করেছি এই বিষয়ে। ঘটনা দুই এর উল্লেখিত স্থানান্তরটি দেশে জনসংখ্যা হ্রাসের মুখ্য কারণ। বক্তব্যটিকে তুমি কি সমর্থন করো? উত্তরের পক্ষে যুক্তিত। হ্যাঁ, আমরা একটু আগে বললাম না যে জনসংখ্যা হ্রাসের আরেকটি কারণ হচ্ছে দেশের বাইরে মানুষ চলে যাচ্ছে এবং সেটি প্রায় 1.37% হচ্ছে প্রতি 1.37% মানুষ বিদেশে যাচ্ছে। এর ফলে কিন্তু জনসংখ্যা হ্রাস পাচ্ছে। তাহলে আন্তর্জাতিক স্থানান্তর সম্পর্কে লিখবে। করোনা দুই উল্লেখিত স্থানান্তর দেশের জনসংখ্যা হ্রাসের মূল কারণ কি? তার মানে হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর, সেটা সম্পর্কে তোমরা লিখবে। আমি তোমাদের ক্লাস বাড়িয়ে নিয়েছিলাম, এই জন্য এটা হচ্ছে পরের ক্লাসটা, কিন্তু আমি আজকে ক্লাসটা নিচ্ছি। তুমি কি দেখতে পাচ্ছ বলো তো? বৃদ্ধদের। হ্যাঁ বৃদ্ধদের। এখানে অনেকগুলো বৃদ্ধ এখানে অনেক বৃদ্ধদের দেখছো, মনে হচ্ছে না যে যার দাদুর কথা মনে হচ্ছে কিংবা নানা ভাইয়ের কথা মনে হচ্ছে দেখে? জি এখানে দেখো কি কত বৃদ্ধ মহিলারা দেখতে পাচ্ছ, পুরুষ মহিলা। কেমন মনে হচ্ছে ওদেরকে দেখে? চেহারা দেখে কেমন মনে হয় বলো তো? অসহায়, অসহায় মনে হচ্ছে না অনেক? জি মিস। দেখো একটা শিশু যেমন অসহায়, একটা শিশু যখন বিছানায় শুয়ে থাকে কান্না করে ক্ষুধার জন্য, মা যতক্ষণ তাকে খাবার না দেয় ততক্ষণ কান্না করতে থাকে, তার মানে কত অসহায়। হ্যাঁ, তো এই যে শিশু বয়সে যেরকম একটা শিশু অসহায় হয়ে থাকে,
সে হাঁটতে পারে না, সে কথা বলতে পারে না, বয়স বাড়ার সাথে সাথে তার সবকিছু বিকাশ পায়। এখানে দেখো সব বিকশিত কিন্তু তারা অসহায়। চোখগুলো দেখো কেমন অসহায়ের মতো তাকিয়ে আছে মনে হচ্ছে। এখানে আমরা আরো একটি ছবি দেখতে পাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছ একজন বৃদ্ধা জি মিস। চিকিৎসারত অবস্থায় আছে। ছবি দেখতে পাচ্ছ একজন পুরুষ মহিলা তাকে মারছে। জি মিস। সবাই দেখছো? হ্যাঁ, আমরা আজকে বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারীর অধিকার সম্পর্কে জানবো। দেখো আমরা আরো কিছু দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ বলো তো? কৃষিকাজ, মহিলারা হ্যাঁ কৃষিকাজ দেখো করছে। মহিলারাও কৃষি কাজ করছে। আমরা জানতাম পুরুষেরা করে এই কাজ, কিন্তু আজকাল কি করছে মহিলারা করছে। আর কি দেখতে পাচ্ছ? মহিলারা গার্মেন্টসে, পোশাক শিল্পে কাজ করছে। তারপর কি দেখতে পাচ্ছ? প্রথমটাতে হচ্ছে গিয়ে একজন কাপড় বিক্রি করেন, আর পরেরটাতে হচ্ছে ব্যবসায়ী, গিয়ে শিক্ষকতা। সে ব্যবসায়ী। আর এটা কি ব্যবসায়ী, পড়াশোনা করছে দেখো। শিক্ষকতা। শিক্ষকতা না, দেখো মেয়েরা পড়াশোনা করছে। দেখো মেয়েদের ও, দেখো ওরা কি করছে, নারীরা নারী শিক্ষায় এগিয়ে আছে। দেখো পড়াশোনা করছে, ব্যবসা করছে, কৃষি কাজে তাদের অবদান আছে, পোশাক শিল্পে তাদের অবদান আছে এখন নারীদের। এখানে একটা দেখতে পাচ্ছ শেখ মেয়ে- হাসিনা। হ্যাঁ, বলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এভাবে যেভাবে বলছো মনে হয় তোমার বান্ধবী। এভাবে বলা যাবে না। যেভাবে নাম ধরছো ঈশা মনিকাকে ধরে সেভাবে বলছে, এভাবে বলা যাবে? বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে কি নারীরা কি করছে, দেশও চালাচ্ছে, তাই না? জি মিস। হ্যাঁ, নারীরা কোনোভাবেই এখন পিছিয়ে নেই। তাহলে চলো আমরা এখন জানবো আমাদের অধ্যায় 9 থেকে বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারীর অধিকার সম্পর্কে। অরিন পড়ো। জি মিস। বাংলাদেশে প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অধিকার ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না। অধিকারের মূল লক্ষ্য ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন। নাগরিকদের শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্য অধিকার ভোগ করার নিশ্চয়তা দান আধুনিক রাষ্ট্রের দায়িত্ব। অধিকার বলতে প্রথমত মানবাধিকারকেই মানবাধিকারকে বোঝানো হয়ে থাকে। মানুষের আন্ডারলাইন সব দাও, ধরনের আন্ডারলাইন দাও এখানে সবাই, বইটা সামনে রেখো, আন্ডারলাইন দাও। তারপর মানুষের সব ধরনের অধিকারের কথা মানবাধিকার সনদে লেখা থাকে। জাতিসংঘ 1948 সালে মানবাধিকার সনদ প্রকাশ করে। এই অধ্যায়ে বাংলাদেশের প্রবীণ ব্যক্তির অধিকার সহ নারী অধিকারের উপর আলোকপাত করা হয়েছে। হ্যাঁ, তারপরে একটু আন্ডারলাইন দাও। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের কি করবে, বিকাশ করবে। ওইগুলো ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ করবে। অধিকার ছাড়া মানুষ তার ব্যক্তিত্বকে কি করতে পারে না, উপলব্ধি করতে পারে না। অধিকারের মূল লক্ষ্যই হচ্ছে আসলে সার্বজনীন, একজন ব্যক্তি সার্বজনীন কল্যাণ সাধন। নাগরিকদের শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক বিকাশের জন্য অধিকার ভোগ করা নিশ্চয়তা দান একটা আধুনিক রাষ্ট্রের কি দায়িত্ব। তাহলে এটা প্রশ্ন হচ্ছে আধুনিক রাষ্ট্রের দায়িত্ব কি? একটা আধুনিক রাষ্ট্রের দায়িত্ব একজন নাগরিককে তার শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক বিকাশের জন্য যা যা প্রয়োজন সে অধিকার ভোগের কি করতে হবে, নিশ্চয়তা দিতে হবে।
অধিকার বলতে প্রথমত আমরা কি জানবো? অবজেক্টিভ আসতে পারে, মানবাধিকারকে বোঝানো হয়েছে। মানুষের সব ধরনের অধিকারের কথা মানবাধিকারে কি করা আছে, লেখা আছে। আমি জানি না হাসি সম্পর্কে কিছু আছে কিনা, কিন্তু আমাকে যদি হাসতে মানা করে আমি মনে হয় মারাই যাবো। হাসি ছাড়া আমি বাঁচতে পারবো না। হাসিটাও কিন্তু মনে হয় একটা অধিকার। যদি বলে তুই হাসতে পারবি না, তাহলে আমি শেষ। যাই হোক, জানিস জাতিসংঘ 1948 সালে মানবাধিকার সনদ কি করেছে, প্রকাশ করেছে বিভিন্ন অধিকার সম্পর্কে। এই অধ্যায় থেকে তোমরা কি জানবে? প্রবীণদের অধিকার ধারণা, অধিকার সমূহ ব্যাখ্যা করতে পারবে, প্রবীণদের সমস্যাগুলো তোমরা বর্ণনা করতে পারবে, বাংলাদেশে প্রবীণদের কল্যাণমূলক কর্মসূচি রয়েছে সেগুলো বর্ণনা করতে পারবে, বাংলাদেশের নারী অধিকারের ধারণাটা ব্যাখ্যা করতে পারবে, সমাজে নারীর অবস্থান কি, অধিকার পরিস্থিতি বিশ্লেষণ করতে পারবে, বাংলাদেশের নারী অধিকারের গুরুত্বগুলো তুলে ধরতে পারবে, বাংলাদেশের নারী অধিকার সমূহ বর্ণনা করতে পারবে। এছাড়াও বাংলাদেশের নারী অধিকার প্রতিষ্ঠায় সুপারিশ বা পদক্ষেপগুলো চিহ্নিত করতে পারবে। নরিন, পড়ো। পাঠ 1, প্রবীণ অধিকারের ধারণা ও প্রবীণদের অধিকার সমূহ। আমাদের দেশে সাধারণত 60 বয়সের মানুষকে প্রবীণ বলে গণ্য করা হয়, হ্যাঁ, কারণ ওই বয়সের পর হ্যাঁ, তারপর দৈনন্দিন জীবিকা উপার্জনের কাছ থেকে অবসর নেয়। বাংলাদেশে সরকারি চাকরি থেকে অবসরের বয়স 59 বছর, তবে বিচারপতিদের জন্য 67 বছর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কোনো কোনো পেশাজীবীদের জন্য বয়সের এই সীমা সম্প্রতি 65 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্বের উন্নত দেশগুলোতেও 60 বা 65 বছর বয়সের পর একজন মানুষকে প্রবীণ বা সিনিয়র সিটিজেন হিসেবে গণ্য করা হ্যাঁ, হয়। এটা প্রশ্ন লিখে সমাজে নাও। তাদের একটু প্রশ্ন হবে, তাদেরকে সিনিয়র সিটিজেন হিসাবে কিসের ভিত্তিতে সিনিয়র সিটিজেন হিসেবে গণ্য করা হয়? কিসের ভিত্তিতে? বয়সের ভিত্তিতে। যখন এই সম্পর্কে একটু লিখবে, তারপর বলো। সমাজে তাদেরকে বিশেষ সম্মান ও সুযোগ সুবিধা দেওয়া হয়। জাতিসংঘ প্রবীণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কতিপয় নীতিমালা প্রণয়ন করেছে। এছাড়াও জাতিসংঘ প্রবীণদের অধিকার ও তাদের প্রতি কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে একটি বিশেষ দিনকে প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করেছে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতিসংঘ যে প্রবীণদের অধিকার ও তাদের প্রতি কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করেছে। আর প্রবীণ বা সিনিয়র সিটিজেন হিসাবে কিসের ভিত্তিতে গণ্য করা হয়, এটা একটু প্রশ্নটা লিখে নাও। মিস একবার বলবেন? শেরিন সুলতানা রোল 87 পড়ো। আচ্ছা, একটু বলি, তোমাদের কি কষ্ট হচ্ছে? একটু সময় নিচ্ছি যে ক্লাসে মেয়েরা। না মিস। না মিস। আচ্ছা, আমি খুবই লজ্জিত আসলে তোমাদের একটানা সকাল থেকে ক্লাস নিচ্ছি, সময় বাড়িয়েছি, কেন জানি মনে হচ্ছে কষ্ট হচ্ছে কিনা। তোমাদের তো খারাপ লাগছে না? খারাপ লাগলে বলবে, আমি ক্লাস শেষ করে দেবো। ঠিক আছে? ঠিক আছে মা, পড়ো। আসলে সিলেবাসটা কমপ্লিট হচ্ছে না, তো এই জন্য ভাবলাম যে একটু অন্তত চ্যাপ্টার সম্পর্কে একটু ধারণা দিলে, আর মুখে মুখে যদি কোশ্চেন গুলো বলে দেই, তাহলে তোমরা লিখে নিলে, মানে প্রশ্নগুলো তোমরা নিজেরাই পরে সমাধান করতে পারবে। এই জন্যই চাচ্ছি চ্যাপ্টার গুলো বুঝিয়ে দিতে। আর তোমাদের যদি খারাপ লাগে তাহলে বলবে, আমি ক্লাস শেষ করবো। ঠিক আছে? এখন পড়ো। শেরিন সুলতানা রোল 87 পড়ো তো মা। শুনতে পাচ্ছ শেরিন সুলতানা? তুমি পড়ো, কে রোল বলতে হবে? 34। 34 কি এর আগে পড়েছো? তাহলে পড়ো। দেখতে পাচ্ছ? প্রবীণদের অধিকার সমূহ। প্রবীণদের স্বাধীনতা
সংশ্লিষ্ট যেসব অধিকার রয়েছে তা হলো পর্যাপ্ত খাদ্য, পানীয়, আশ্রয়, পরিধানের বস্ত্র ও স্বাস্থ্যসেবা পাওয়া অধিকার, কাজ করার অথবা অন্য কোনোভাবে আয় উপার্জন করার অধিকার, কখন কোন পর্যায়ে কায়িক শ্রম থেকে অবসর নিবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার, নিজেদের পছন্দ ও খাপ খাইয়ে চলার ক্ষমতা অনুসারে নিরাপদ ও সামঞ্জস্যপূর্ণ পরিবেশে বাস করার অধিকার, যথাযোগ্য শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের অধিকার, যত দীর্ঘ সময় সম্ভব পরিবারের সাথে বাড়িতে থাকার অধিকার। অংশ আচ্ছা, প্রবীণদের স্বাধীনতা সম্পর্কে এখানে বলেছে যে একজন প্রবীণের কি ধরনের স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার থাকবে। আমরা কিন্তু যে ব্যাপার করছিল ছবিতে দেখছিলাম সেটা বৃদ্ধাশ্রমে রয়েছে। তার মানে দেখো, পর্যাপ্ত খাদ্য, পানীয়, আশ্রয়, পরিধানের বস্ত্র বা স্বাস্থ্যসেবা, আমরা দেখেছিলাম একজন অসুস্থ হয়ে আছে চিকিৎসারত, এসব তার পাওয়ার অধিকার রয়েছে একজন প্রবীণের। শুধু তাই না, কাজ করার বা অন্য কোনো ভাবে তার আয় উপার্জন করার একটা অধিকার থাকতে হবে। কখন কোন পর্যায়ে কায়িক শ্রম থেকে অবসর নিবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সে অধিকার নিবে। নিজেদের পছন্দ কিংবা খাপ খাইয়ে চলার ক্ষমতা অনুসারে নিরাপদ কিংবা সামঞ্জস্যপূর্ণ যে পরিবেশটা সেটা তার থাকবে, সেই পরিবেশে সে থাকবে, সেটার অধিকার তার থাকতে হবে। যথাযথ শিক্ষা প্রশিক্ষণের গ্রহণের অধিকার থাকতে হবে। যত দীর্ঘ সময় সম্ভব পরিবারের সাথে বাড়তি থাকার অধিকার, বাড়িতেই থাকবে। বৃদ্ধাশ্রমে কোনো বৃদ্ধ আশা করে না সে বৃদ্ধাশ্রমে থাকবে, সে চায় তার ছেলে মেয়ে সন্তান হবে, তাদের সাথে সে আনন্দ করবে, ছেলে মেয়ে পরিবার সবাই মিলে একসাথে থাকবে, এটা সে আশা করে। কিন্তু এই এই অধিকারটা তাকে দিতে হবে, একজন প্রবীণকে দিতে হবে। তারপর বলো, সকল কাজে প্রবীণদের অংশগ্রহণ করার অধিকার। আফরা পড়ো। আফরা শুনতে পাচ্ছ? আফরা শুনতে পাচ্ছ? আফরা জি, পড়ো, মিস। পড়ো মা। মিস, প্রবীণদের স্বাধীনতা সংশ্লিষ্ট যেসব অধিকার রয়েছে। না, সকল কাজে প্রবীণদের অংশগ্রহণ করার অধিকার। আচ্ছা আচ্ছা, সকল কাজে প্রবীণদের অংশগ্রহণ করার অধিকারগুলো হলো বিভিন্ন নীতি নির্ধারণ ও তা বাস্তবায়নের সক্রিয় অংশগ্রহণের অধিকার। 2, স্বাস্থ্য ও সাধ্য অনুযায়ী সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের অধিকার। সংগঠন গড়ে তোলা এবং আন্দোলনে অংশগ্রহণের অধিকার। দেখো, প্রবীণদের সকল কাজে যে নীতি নির্ধারণ যে করবে তা বাস্তবায়নে তাদেরকে সক্রিয় অংশগ্রহণ করার অধিকার দিতে হবে। বলা যাবে না যে তুমি পারবে না, বয়স হয়েছে, এরকম করা যাবে না। স্বাস্থ্য ও সাধ্য অনুযায়ী সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ। যেরকম আমরা ছোট থেকে কিছু ছোট ছোট কাজ দিই না, যে এটা নিয়ে আসো, যে ওর বয়স অনুযায়ী আমরা কাজটা দিই, যে ওই যতটুকু এটা করতে পারবে কিংবা এটা ক্যারি করতে পারবে, এভাবে যখন দিই তাকে কাজটা, তখন একটা ছোট বাচ্চা কিন্তু কাজ করে আনন্দ পায়। ঠিক তেমনি বৃদ্ধ হলেও তাকে তার শারীরিক কর্মক্ষমতা অনুযায়ী তাকে সেই ধরনের কাজ দিতে হবে তার সাধ্য অনুযায়ী। সংগঠন গড়ে তোলা ও আন্দোলনে অংশগ্রহণের অধিকার। মানে আমরা বলবো না তুমি বৃদ্ধ, তুমি পারবে না, এরকম বলা যাবে না। যেটা আমরা বাচ্চাদেরকে বলি না, তুমি ছোট মানুষ, তুমি পারবে না, এরকম আমরা বড়দেরকেও করবো না। তারপর বলো আফরা। পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার। প্রবীণদের পরিচর্যা সংশ্লিষ্ট কতগুলো অধিকার রয়েছে। এই অধিকারগুলো হলো: 1, পরিবার ও সমাজের সেবা যত্ন ও রক্ষণাবেক্ষণ সুবিধা পাওয়ার অধিকার। 2, দৈহিক, মানসিক ও আবেগীয় ক্ষেত্রে স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার। 3, নিজস্ব সক্রিয়তা, রক্ষণাবেক্ষণ ও সেবা যত্নের নিশ্চয়তা বিধানে সামাজিক ও আইনগত সেবার অধিকার। 4, মানবীয় ও নিরাপত্তামূলক পরিবেশে থাকা, পুনর্বাসন এবং সামাজিক ও মানসিক আনন্দ প্রকাশ করার পর্যায়ে সেবা যত্নে ব্যবহার পাওয়ার অধিকার। যারা আশ্রয়, পরিচর্যা বা চিকিৎসা কেন্দ্রে থাকে সেখানে থাকাকালীন তাদের মর্যাদা, বিশ্বাস ও শ্রদ্ধা সহ মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা ভোগের অধিকার। 6, আশ্রয়, পরিচর্যা বা চিকিৎসা কেন্দ্র থেকে স্বাস্থ্য সেবা ও জীবনমান উন্নয়নে সিদ্ধান্ত গ্রহণের অধিকার।
দেখো তাদের প্রবীণদের পরিচর্যা প্রয়োজন। একজন শিশুকে যেরকম পরিচর্যা করে বড় করা হয়, ঠিক তেমনি যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারও কিছু পরিচর্যা বিষয়ক অধিকার রয়েছে। যেমন কি পরিবার সমাজে সেবা যত্ন রক্ষণাবেক্ষণে তার সুবিধা পাওয়ার অধিকার, দৈহিক মানসিক আবেগীয় ক্ষেত্রে স্বাস্থ্য সেবা পাবার অধিকার, মিটশুটি সক্রিয়তা রয়েছে রক্ষণাবেক্ষণ বলো সেবা যত্নের নিশ্চয়তা বিধানে, সামাজিক ও আইনগত ভাবে তার সেবার অধিকার থাকতে হবে, মানবীয় ও নিরাপত্তামূলক পরিবেশে থাকা, পুনর্বাসন এবং সামাজিক মানসিক আনন্দ প্রকাশ করার পর্যায়ে সেবা যত্নের ব্যবহার পাওয়ার অধিকার। যারা আশ্রয় পরিচর্যা ও চিকিৎসা কেন্দ্রে থাকে অর্থাৎ বৃদ্ধাশ্রমে থাকে, সেখানে থাকাকালীন তাদের মর্যাদা বিশ্বাস ও শ্রদ্ধা সহ মানবাধিকারের মৌলিক স্বাধীনতা ভোগের অধিকার। আশ্রয় পরিচর্যা চিকিৎসা কেন্দ্র থেকে স্বাস্থ্যসেবা জীবন মান উন্নয়নে তাদের সিদ্ধান্ত গ্রহণের অধিকারগুলো নিশ্চিত করতে হবে প্রবীণদের। করো। উপরিউক্ত অধিকার ছাড়াও প্রবীণদের আরো কতগুলো অধিকার রয়েছে। এই অধিকারগুলো প্রবীণদের নিজেদের উন্নয়ন মর্যাদা সংশ্লিষ্ট। 1. নিজেদের প্রতিভার পূর্ণ বিকাশের সুযোগ সৃষ্টির অধিকার। 2. শিক্ষা, সাংস্কৃতিক, আধ্যাত্মিক চিত্তবিনোদন এবং সম্পত্তি ভোগের অধিকার। 3. শারীরিক ও মানসিক নির্যাতন হতে মুক্ত থেকে সুন্দর পরিবেশে বসবাসের অধিকার। 4. বয়স, লিঙ্গ, ধর্ম ও জাতিগত সংস্কৃতি অথবা মর্যাদা নির্বিশেষে সুন্দর আচরণ পাওয়ার অধিকার। 5. অর্থনৈতিক অবদানের জন্য মূল্য ও মর্যাদা পাবার অধিকার। দেখো নিজেদের প্রতিভার পূর্ণ বিকাশের সুযোগ সৃষ্টির অধিকার বললাম না, যে একটা শিশুকে যেরকম তার বিকাশের জন্য আমরা যা যা করে থাকি, বৃদ্ধ হলে একজন বৃদ্ধ ঠিক যে প্রবীণ উনিও শিশুর মতো হয়ে যায়, তাহলে তারও প্রতিভার পূর্ণ বিকাশের সুযোগ দিতে হবে। শিক্ষা, সাংস্কৃতিক, আধ্যাত্মিক চিত্ত বিনোদন, সম্পত্তি ভোগের অধিকার, তার এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। শারীরিক মানসিক নির্যাতন হতে মুক্ত থেকে সুন্দর পরিবেশে বসবাসের অধিকার। দেখো একটা শিশুর যখন মেধা বিকাশ, তার বিকাশের জন্য শারীরিক মানসিক দিকে আমরা খেয়াল রাখি, ঠিক তেমনি একজন প্রবীণের দিকেও সেটা খেয়াল রেখে সুন্দর একটা পরিবেশ তাকে দিতে হবে। বয়স, লিঙ্গ, ধর্ম, জাতিগত সংস্কৃতি অথবা মর্যাদা নির্বিশেষে সুন্দর আচরণ পাওয়ার অধিকার রয়েছে। অর্থনৈতিক অবদানের জন্য মূল্য ও মর্যাদা পাবারও অধিকার রয়েছে একজন প্রবীণের। মনিকা পড়ো। মনিকা শুনতে পাচ্ছ? প্রবীণদের সমস্যা। আমাদের সমাজে প্রবীণদের সাধারণত যেসব সমস্যার মোকাবেলা করতে হয় সেগুলো হলো: ক. পারিবারিক। আমাদের দেশে এক সময় পরিবারগুলো ছিল একান্নবর্তী। সে সময় পরিবারের প্রবীণদের এক ধরনের কর্তৃত্ব বা ভূমিকা ছিল, কিন্তু শিল্পায়ন ও কর্তৃত্ব বা ভূমিকা ছিল, কিন্তু শিল্পায়ন, নগরায়ন ও মানুষের অর্থনৈতিক জীবনধারার পরিবর্তনের ফলে একান্নবর্তী পরিবারগুলো ভেঙে গিয়ে ছোট ছোট পরিবারে পরিণত হচ্ছে। স্বামী, স্ত্রী ও নির্ভরশীল ছেলে মেয়ে নিয়ে গঠিত এই পরিবার ব্যবস্থায় বৃদ্ধ বাবা মা বা শ্বশুর শাশুড়ির স্থান থাকছে না। তাদের দেখাশোনা বা সেবা যত্নের লোকের অভাব হচ্ছে। তাদের সঙ্গ দেওয়ার বা তাদের গল্পগুজব করার লোক থাকছে না। তারা এক ধরনের নিঃসঙ্গ ও বিমর্ষ বোধ করছেন। অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় কর্মজীবী হওয়ায় শিশুদের দেখাশোনা, স্কুলে পৌঁছানো, বাজারঘাট করা ও গৃহস্থালী কাজের দায়িত্ব পরিবারের প্রবীণ সদস্যদের ওপর পড়ে। বৃদ্ধ বয়সে অনেক সময় এই কাজ করা তাদের পক্ষে কঠিন হয়। বৃদ্ধদের অনেক সময় পরিবারের বোঝা হিসেবে গণ্য করা হয়। হ্যাঁ, বোঝা হিসেবে গণ্য করে। খেয়াল করে আমরা যে এতক্ষণ যা শুনলাম, দেখবে আমাদের আশেপাশে কিংবা আমাদের পরিবারে অনেক কিছু ঘটে যেটা আমরা নিজেরাই বুঝি না, যে আমরা এমন ভাবে অন্যায় কাজ করছি। এগুলো কিন্তু আসলে অন্যায় কাজ, এটা একেবারেই ঠিক না। তার মানে কি হচ্ছে, আগে যখন একান্নবর্তী পরিবার ছিল তখন কিন্তু যে বৃদ্ধ তার মতামতকেই গুরুত্ব দেওয়া হতো। এখন এই পরিবারগুলো কি হচ্ছে, সে সময় প্রবীণদের এক ধরনের কর্তৃত্ব ভাববিকা ছিল।
যেটা শিল্পায়ন, নগরায়ন ও মানুষের অর্থনৈতিক জীবন দ্বারা পরিবর্তনের ফলে সেই একান্নবর্তী পরিবার মানে হচ্ছে যৌথ পরিবারগুলো ভেঙে গিয়ে এখন ছোট ছোট একক পরিবার হচ্ছে। সেখানে স্বামী স্ত্রী ও নির্ভরশীল ছেলে মেয়ে নিয়ে গঠিত হচ্ছে, আর বাবা মা শ্বশুর শাশুড়ির স্থান থাকছে না। আর যদিও বা থাকে তো সেটা হচ্ছে আমাদের প্রয়োজনে, আমরা তখন তাদেরকে দিয়ে কি করাই, বাচ্চাদেরকে স্কুলে নেওয়াই, আনা নেওয়া করাই, বাজার করাই, গৃহস্থালী বিভিন্ন কাজ করিয়ে থাকি। এটা কিন্তু বৃদ্ধ বয়সে তাদের জন্য অনেক কষ্টের হয়ে যায়। আর আমরা ভাবি তাদের তো কোনো কাজ নেই, তারা ভাবে যে তারা তো কিছু করছে না, মানে অর্থাৎ কি কোনো অর্থনৈতিক ভাবে তো কোনো আহ, কোনো আয় করছে না, সেটাকে আমরা বড় করে দেখি। মানে কোনো আর্নিং সোর্স নেই বলে ভাবি যে তারা কিছু করছে না। তারা তাদের কোনো কাজ নেই, এই জন্য আমরা এই কাজগুলো ওদেরকে দিয়ে করিয়ে থাকি, এবং এটা হচ্ছে তাদের জন্য অনেক কঠিন হয়ে যায় এই বয়সে। আমরা প্রায়ই আমাদের আশেপাশে পরিবারগুলো দেখলেই বুঝতে পারবে যে আমরা কি করছি, আমরা এরকমই করে থাকি। এখন বলো অর্থনীতি। আমরা কি আবার জয়েন করবো? আর মাত্র 1 না মিনিট বাকি। না মা, আর কষ্ট দিব না মা, অনেক ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা এভাবেই সময় বাড়িয়ে একটু দেখি কতটুকু আগানো যায়। ঠিক আছে, দেখো মা, অর্থনৈতিকটা বলো। কে বলবে? আনিকা পড়ো। মনিকা পড়েছেন এখন, ওদের দুই বোনে উল্টা পাল্টা করি। মনিকা পড়েছে না আনিকা পড়েছে? যে পড়েছে মনিকা পড়েছে, আনিকা পড়বে। আচ্ছা, এখন আনিকা পড়ো, নাহলে আনিকা মন খারাপ করবে। অর্থনৈতিক নিজস্ব আয় রোজগারের সুযোগ না থাকায় এবং সঞ্চিত অর্থ ও সম্পত্তি উত্তরাধিকারের মধ্যে বন্টন হয়ে যাওয়ায় বেশিরভাগ প্রবীণই অর্থনৈতিকভাবে অসহায় হয়ে পড়ে। তাদেরকে সন্তানদের ওপর নির্ভরশীল হয়ে পড়তে হয়। নিজের ইচ্ছে মতো তারা কিছুই করতে পারেন না। বিশেষ করে মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের প্রবীণদের দুর্দশা এই ক্ষেত্রে বেশি হয়। বার্ধক্য পৌঁছানোর আগেই সংসার চালাতে এবং সন্তানদের লেখাপড়া ও তাদের বিয়ের খরচ জোগাতে গিয়ে অনেকেই প্রায় নিঃস্ব হয়ে পড়ে। বন্যা ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙনের ফলে অনেক সর্বশান্ত হয়ে যান। এই অবস্থা